ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে আমি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। আজকের ড্রামার গল্প মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প, তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই ড্রামাটা স্কিপ করো না। তাহলে চলো কিউট এবং ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা শিয়াকে দেখানো হয়। সে বিবাহিত এবং 5 মাসের গর্ভবতী ছিল। একটা নতুন দিনের শুরু হয়, কিন্তু তার স্বামী তার দেখভাল করার জন্য তার কাছে ছিল না। আসলে সে তো পুরো রাত বাড়িতেই আসেনি। শিয়া তার হাজব্যান্ড হানকে কল করলে হান তাকে বলে কিছু জরুরি কাজের জন্য তার অফিসেই থাকতে হয়েছিল। তুমি চিন্তা করো না, আমি আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসব। কিন্তু আসলে তো তার হাজব্যান্ডের জীবনে অন্য কোনো নারী ছিল। তারপর সেদিনই শিয়ার তার সাথে দেখা হয়, যে কিনা শিয়ার জন্য এত বছর ধরে অপেক্ষা করছিল। আমাদের গল্পের হিরো শ্যান। শিয়া ফুল ডেলিভারির কাজ করত। আজকে তার ফুল ডেলিভারি করার জন্য একটা ক্লাবে আসতে হয়েছিল। কাস্টমার দেরি হওয়ার কারণে তাকে অনেক বেশি ইনসাল্ট করে এবং তাকে টাকা দিতেও রাজি হচ্ছিল না। সেনের বন্ধু সেই লোকটাকে খুব ভালোভাবেই জানতো। সেই লোকটার ক্যারেক্টার একদমই ভালো ছিল না। সেই লোকটা শিয়াকে টাচ করতেই যাবে, তখনই সেই জায়গায় সেন চলে যায়। আর সে ছেলেকে বলে, যে ছেলেরা মেয়েদের সম্মান করতে জানে না তাদের আমার ক্লাবে কোনো জায়গা নেই। তখন গার্ডেরা মিলে সে লোকটাকে বাইরে নিয়ে যায়। কিন্তু সেন তো সেই জায়গায় এখনো শিয়াকেই দেখছিল, কারণ এটা তাদের প্রথম দেখা ছিল না। কিন্তু শিয়ার জন্য সে এখনো অচেনা কেউ ছিল। সেন তখন শিয়াকে সে ফুলের টাকা দিয়ে দেয় এবং তার বন্ধুর কোট খুলে তাকে পরিয়ে দেয়। আর সে শিয়াকে বলে, অনেক রাত হয়ে গেছে, আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। শিয়া তাকে নিষেধ করে আর বলে, আমি নিজেই যেতে পারবো। সেন তখন তাকে থামায় আর বলে, তুমি আমার সাথে পুরোই সেফ থাকবে, বলো তোমার বাড়ি কোথায়। শিয়া তাকে না চেনার পরেও কেন জানি তাকে বিশ্বাস করে ফেলে এবং তার গাড়িতে বসে। গাড়িতে সেন শিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি বিবাহিত? শিয়া তাকে হ্যাঁ বলে। সেন বলে, তাহলে তোমার এরকম অবস্থায়ও তোমার হাজব্যান্ড তোমাকে দিয়ে কাজ করায়? শিয়া তাকে বলে, আমার হাজব্যান্ডই আমার বাবা মায়ের খরচ এবং আমাদের বাড়ির খরচ বহন করে, আর আমি শুধুমাত্র তাকে সাহায্য করতে চাই। সেন বলে, আর সে কি তোমাকে ভালোভাবে ট্রিট করে? তুমি কি তোমার বিবাহিত জীবনে খুশি? শিয়ার তখন ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে, যখন তাকে হান বিয়ের জন্য প্রপোজ করেছিল। তারপর বিয়ের কিছুদিন পর হান তার কাছে চলে আসে আর বলে, তোমার এখন আর কাজ করতে হবে না, আমি আছি তো টাকা ইনকাম করার জন্য। তারপর তার জীবন ঘরের চার কোণার মধ্যেই বন্ধ হয়ে যায়, যেখানে সে বাড়ির সব কাজকর্ম করত এবং তার হাজব্যান্ডের সব কথাই মেনে চলতো। কিন্তু সে নিজেও এই শত থেকে পালানোর চেষ্টা করছিল, সে হ্যাপি নেই। কিন্তু সে শ্যানকে বলে, হ্যাঁ আমি খুশি। ততক্ষণে তারা শিয়ার বাড়ির বাইরে পৌঁছে গিয়েছিল। শিয়া গাড়ি থেকে বের হতেই যাবে, তখনই তার হাজব্যান্ড হান সে বাড়িতে ফিরে আসে। তাই শিয়া তাড়াতাড়ি করে তার চেহারা লুকিয়ে ফেলে, কারণ শিয়ার মনে ভয় ছিল তার হাজব্যান্ড তাকে দেখে ফেললে সে তাকে কি জবাব দিবে। তখনই শ্যান তাকে বলে, এটা ওয়ান সাইডেড গ্লাস, সে তোমাকে বাইরে থেকে দেখতে পাবে না। শ্যান শিয়াকে বলছিল, আমি তোমাকে বাড়িতে ছাড়তে এসেছি, কিন্তু তুমি এরকম ভাবে ভয় পাচ্ছ যেমন আমাদের অ্যাফায়ার চলছে। কিন্তু শিয়া তাকে ধন্যবাদ জানিয়ে তখন গাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু সে বুঝতে পারে না সে তার হেয়ারপিন সেই জায়গায় ছেড়ে চলে গিয়েছিল। শ্যান যতটা না খুশি ছিল শিয়ার সাথে দেখা হওয়ার জন্য, তার থেকে বেশি সে কষ্টে ছিল, কারণ সে কখনোই আর তার হতে পারবে না, কারণ সে এখন অন্য কারো। অন্যদিকে হান বাড়িতে ফেরার পরও তার জিএফ এর সাথে কথা বলছিল। তখনই শিয়া সেই জায়গায় চলে আসে আর বলে, তুমি এত রাতে কার সাথে কথা বলছো? হান বলে, ক্লায়েন্টের ফোন ছিল, বারবার ফোন দিতে থাকে। শিয়া তখন বলে, তুমি যেহেতু বাড়িতে ফিরে এসেছো, চলো আমরা একসাথে ডিনার করি। কিন্তু হান তাকে বলে, সরি আমি বাইরে থেকে খেয়ে এসেছি এবং আমি অনেক বেশি টায়ার্ড। তারপর সে শাওয়ার নিতে চলে যায়। অন্যদিকে শ্যানকে তার মা কল করে আর বলে, তোমার 30 বছর হয়ে গেছে, তুমি কবে বিয়ে করবে? যদি তোমার কোনো মেয়ে পছন্দ না হয় তাহলে আমাকে বলো, আমি তোমার জন্য মেয়ে খুঁজছি। কিন্তু শ্যান তার মাকে কোনো কিছুই বলে না, কারণ সে যার সাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিল সে এখন অন্য কারো ওয়াইফ। তার মন তখন 8 বছর পেছনে চলে যায়, যেদিন সে তার ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে প্রথমবার শিয়াকে দেখেছিল। শিয়া তখন স্কুলে পড়াশোনা করত, আর শ্যান বিজনেস দুনিয়ায় কিছু একটা করার চেষ্টা করছিল। শ্যান তখন এতটা গরিব ছিল, সে তো বাড়ি ভাড়াও পে করতে পারতো না। সে তো এক নজরেই 16 বছরের শিয়াকে ভালোবেসে ফেলেছিল, আর সে সঠিক সময়ের অপেক্ষা করছিল যেদিন সে ভালো কিছু করতে পারবে এবং শিয়ার বাবা মার কাছে গিয়ে তার হাত চাইতে পারবে। কিন্তু ভাগ্যের পরিণাম দেখো, শ্যান এখন এ শহরের সব থেকে রিচেস্ট বিজনেসম্যান হয়ে গিয়েছিল। কিন্তু ভালোবাসার বাজিতে ভাগ্য তাকে হারিয়ে দিয়েছে। আর শিয়ার বিয়েও সে লোকটার সাথে হয়েছে যাকে সে সব থেকে বেশি ঘৃণা করে, হান। তারপরে সিনে হানের জিএফ মিমি তাকে একটা ওষুধের ডিব্বা দেয়। হান তার জিএফকে জিজ্ঞেস করে, এটা কি? মিমি তাকে বলে, অ্যাবর্শনের ওষুধ তোমার প্রিয় ওয়াইফের জন্য। হান চিল্লায় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? সেটা আমার বাচ্চা। মিমি তাকে বলতে শুরু করে, বাচ্চা যে কেউই জন্ম দিতে পারে,
তুমি ভেবে দেখো, সে যদি তোমার বাচ্চা জন্ম দেয় তুমি তাকে ডিভোর্স দিতে পারবে? তারপর তুমি যদি তাকে ডিভোর্স না দিয়ে আমাকে বিয়ে না করো, তাহলে তোমার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। তারপর আমাদের রাতের সিন দেখানো হয়, হান শুয়ে শুয়ে ভাবছিল সে কি করবে। শিয়া তখনই সেই জায়গায় চলে আসে। হান সাহস পায় না, তাই সে ওষুধ তাকে দেয় না, আর সে ঘুমের বাহানা করে ঘুমিয়ে পড়েছিল। অন্যদিকে শ্যান তার কষ্টগুলো ভোলানোর জন্য অনেক বেশি ড্রিঙ্ক করছিল, কিন্তু সে হাজার চেষ্টা করার পরও শিয়াকে ভুলতে পারছিল না। তার স্বপ্নেও সে শিয়াকেই দেখতে পায়। তার এসব স্বপ্ন অনুভূতিগুলো তাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। পরের দিন শিয়া তার বান্ধবীর সাথে দেখা করতে রেস্টুরেন্টে গিয়েছিল। শিয়ার বেস্ট ফ্রেন্ড তার হবু বাচ্চার জন্য অনেকগুলো উপহার নিয়ে এসেছিল। তখনই শিয়ার নজর শ্যানের দিকে যায়। শ্যান তো আরও আগে থেকেই তাকে দেখছিল। শিয়ার বান্ধবী তাকে জিজ্ঞেস করে, তুমি তাকে চিনো? কিন্তু শিয়া তাকে বলে, না, আমি তাকে চিনি না। তার বান্ধবীর কিছু কাজ ছিল, তাই সে তখন চলে যায়। শিয়া তারপর ওয়েটারের কাছে বিল চায়। ওয়েটার তখন বলে, সামনের সিটে যে স্যার বসেছে সে তো বিল পে করে দিয়েছে। শিয়া তখন শ্যানের কাছে যায়, কারণ সে তাকে তার টাকা ফেরত দিতে চাচ্ছিল। কিন্তু তাকে শ্যান বলে, তুমি আগে বসো। তারপর সে তাকে টাকা অনলাইন ট্রান্সফার করতে বলে, যাতে এই বাহানায় সে শিয়ার নাম্বার পেতে পারে। শিয়া তাকে কিছু বলতেই যাবে, শ্যান তাকে বলে, যদি টাকা ক্যাশে পে করতে চাও তাহলে টাকা দেওয়ারই দরকার নেই। শিয়া তখন না চাইতেও তাকে অনলাইন টাকা ট্রান্সফার করে দেয়। শ্যান তখন তার প্রোফাইলে তার হাজব্যান্ডের ছবি দেখতে পায়। শ্যান তখন হানের ছবি দেখিয়ে শিয়াকে জিজ্ঞেস করে, এটা কি তোমার হাজব্যান্ড? আর সে কি অ্যাপেক্স গ্রুপের ম্যানেজার? শিয়া তাকে বলে, আপনি তাকে চিনেন? শ্যান তাকে বলে, অতটা ভালোভাবে না, কিন্তু তার একটা ইন্টারভিউ দেখেছিলাম যেটার মধ্যে সে বলেছে সে নাকি সিঙ্গেল। শিয়া এই বিষয়ে আগেই জানতো। তার হাজব্যান্ড তাকে বলেছিল ক্যারিয়ারে উন্নতি করার জন্য কিছু জিনিস পার্সোনাল রাখাই ভালো। এই কথাই তখন হান তাকে বুঝিয়েছিল। বর্তমানে এ কথা সে শ্যানকে বলে। শ্যান তাকে বলে, কিন্তু বিয়ের মানে তো এটা হয় না শিয়া। তুমি তো ডিজাইনার হতে চেয়েছিলে, তোমার স্বপ্নগুলোর কি? শিয়া তার কথা শুনে অনেক শকটে চলে যায়, কারণ কোনো অচেনা কেউ কিভাবে তার ব্যাপারে এত কিছু জানতে পারে। শ্যান তাকে বলে, স্বামী সেরকম হওয়া উচিত যে কিনা নিজের খুশির পরোয়া না করে ওয়াইফের খুশির ওপর মূল্য দেয়। এমন নয় সে কিনা নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের ওয়াইফের স্বপ্নগুলো পিষে দেওয়ার আগে একবারও চিন্তা করে না। খুশিময় বিয়ে এটাকে বলে। শিয়ার তাকে বলার মতো কোনো জবাবই ছিল না। তার তো এরকম মনে হচ্ছিল সে তাকে সত্যের আয়না দেখাচ্ছে। তারপর সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শ্যান তাকে মেসেজ করে, তোমার শ্যাম্পুর সুগন্ধ অনেক বেশি সুন্দর। শিয়া তার মেসেজ সরাসরি ডিলিট করে ফেলে। তারপর রাতের সিন দেখানো হয়। হান তো সে অ্যাবর্শনের ওষুধ নিয়ে শিয়ার কাছে যায়, আর সে শিয়ার কাছে যায় আর বলে, তুমি তো প্রেগনেন্ট, তোমার এখন ভিটামিনের ওষুধের দরকার, তাই আমি তোমার জন্য ওষুধ এনেছি বাচ্চা, এবং তোমার জন্য এটা অনেক বেশি ভালো হবে। শিয়া তার এতটুকু কথায় অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ কত মাস পর সে তার কেয়ার করছিল। আর সে হ্যাপি হয়ে সে ওষুধটা খেয়ে ফেলে। হানের যাওয়ার পরই তখন শ্যান তাকে মেসেজ করে আর বলে, তুমি একটু নিচে আসো, তোমার কিছু জিনিস আমি তোমাকে ফেরত দিতে চাই। শিয়া তাকে মেসেজ করে, আপনি যেই হন মিস্টার, কিন্তু আপনি কি চান আমাকে বলুন। আপনি কি দেখতে পাচ্ছেন না আমি বিবাহিত এবং গর্ভবতী? শ্যান তাকে মেসেজ করে, তুমি যদি নিচে আসতে না পারো তাহলে আমি তোমার বাড়িতেও আসতে পারি। তাই শিয়া ময়লা ফেলার বাহানায় নিচে নামে। তার নিচে যাওয়ার পর শ্যান তাকে বলে, আমরা যদি এরকমভাবে কথা বলি তাহলে লোক অন্য সব কথাবার্তা আরও বেশি বলবে, তাই তুমি ভেতরে এসে গাড়িতে বসো। শিয়া ভেতরে বসার পর শ্যানকে কিছু বলতেই যাবে, শ্যান তখন তাকে তার হেয়ার ক্লিপ দেখায় আর তাকে বলে, তোমার কি সত্যিই মনে হয় আমি কোনো ম্যারিড উমেনকে সেডিউস করব? শিয়া তখন সরি বলে তার কাছ থেকে হেয়ার ক্লিপ চাচ্ছিল, কিন্তু শ্যান তাকে নিজেই সেটা পরিয়ে দেয় আর বলে, সেডিউস করা এটাকে বলে। ততক্ষণে হান শিয়াকে খুঁজতে খুঁজতে নিচে চলে এসেছিল। শিয়া তাই গাড়ির জানালা তাকে লাগিয়ে দিতে বলে, যদি হান আমাকে দেখে ফেলে। হান তখন গাড়ির জানালা লাগিয়ে দেয়, কারণ সে চায় না শিয়ার ক্যারেক্টারের ব্যাপারে কোনো আঙুল তোলা হোক। কিন্তু হান তখন গাড়ির সামনে চলে আসে এবং দেখতে চাচ্ছিল ভেতরে। শ্যান তখন রেগে যায় এবং বের হয়। আর সে হানকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনার সমস্যা কি? আপনি কেন অন্য কারো গাড়ির মধ্যে উকি মারছেন? হান তখন সরি বলে তাকে খোঁজার জন্য অন্যদিকে চলে যায়। তারা যাওয়ার পর সিয়াও গাড়ি থেকে বের হয়ে যায়। তখন শ্যান তাকে থামায় আর বলে, তুমি কি আমার একটা কথা শুনবে? যদি ভবিষ্যতে কখনো তোমার হাজবেন্ড তোমাকে ভালোভাবে ট্রিট না করে, তুমি কি আমাকে একটা মেসেজ করতে পারবে? আমি তোমাকে ওয়াদা করছি, আমি তোমাকে প্রোটেক্ট করার জন্য, তোমাকে ডিফেন্ড করার জন্য যে কোনো জায়গায় থাকি না কেন চলে আসব। সিয়া তখন তাকে বলে, আমি কেনই বা আপনাকে বিশ্বাস করব যে আপনি ভালো মানুষ, যে কিনা কোনো স্বার্থ ছাড়া আমাকে সাহায্য করবে। তার এই কথা শুনে শ্যান তো হেসে দেয়। বোঝাই যাচ্ছিল তার হাসির মধ্যে কতটা কষ্ট লুকিয়ে আছে। কিন্তু সে সিয়াকে বলে, আমি এটা ওয়াদা করছি, কিন্তু তার পরিবর্তে আমি তোমার কাছ থেকে কোনো কিছুই চাই না।
তারপর সিয়া যখন বাড়িতে যাচ্ছিল তখনই হানের সাথে তার দেখা হয়। এ সব কিছু আবার শ্যান দেখতে পায়। শ্যানের অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু সে তার হৃদয়ে পাথর রেখে সেখান থেকে চলে যায়। এখানে আমরা জানতে পারি শ্যান তো অ্যাব্রোড থেকে কারণেই ফিরেছিল, কারণ সে শিয়াকে বিয়ে করতে চেয়েছিল। আর হানের সাথে তার পুরনো কিছু শত্রুতা ছিল, আর সে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিল। কিন্তু সে এখন সব শত্রুতা ভুলে নতুন একটা জীবন শুরুর পরিকল্পনা করে। কিন্তু সে ভাবতে পারেনি আজকে শিয়ার পুরো দুনিয়াই শেষ হয়ে যাবে। সিয়া যখন ব্যথায় অনেক বেশি কাতরাচ্ছিল তখন তার হাজব্যান্ড হান তার জিএফকে নিয়ে তার বাড়িতে চলে এসেছিল। একদিকে শিয়া ব্যথায় কাতরাচ্ছিল এবং অন্যদিকে সে তার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখছিল। সে তখন বুঝতে পারে সে কোনো মানুষকে বিয়ে করেনি, সে একজন জানোয়ারকে বিয়ে করেছে, যে কিনা তার বাচ্চাকে শেষ করার আগে একবারও ভাবেনি। হান সিয়াকে বলে, সরি, তুমি নিজেও জানো আমি তোমার সাথে থাকলে সে উন্নতি কখনোই পাবো না যেটা আমি মিমির সাথে থাকলে পাবো। তাই আমি তোমাকে ডিভোর্স দিয়ে মিমিকে বিয়ে করার কথা ভেবে নিয়েছি। সিয়া তখন হানকে বলে, আমাদের পুরনো ভালোবাসার খাতিরে আমার বাচ্চাটাকে মেরো না। সিয়া নিজে নিজে হসপিটালে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু হান তাকে রুমের মধ্যে নিয়ে যায় এবং লক করে রাখে। আর সে সিয়াকে বলে, আমি ডাক্তারকে বাড়িতেই ডেকে নিচ্ছি, আর এই বাচ্চাটা চলে গেলে আমাদের দুজনের জন্যই ভালো হবে। আর আমি তো এটা করে তোমার উপর অনুগ্রহই করছি। এরকম ভাবেই সিয়ার বাচ্চাটাকে মেরে ফেলা হয় এবং তার বাচ্চাটা মরার পরপরই তার হাজব্যান্ড তাকে ডিভোর্স পেপার দিয়ে দেয়। তার এত কষ্টের সময় তাকে সাপোর্ট করার মতো কেউই ছিল না। সিয়ার তখন শ্যানের কথা মনে তো পড়েছিল, কিন্তু যেখানে যাকে সে সব থেকে বেশি ভালোবেসেছিল সেই তাকে ধোকা দিয়েছে, সে অন্য অচেনা কাউকে কিভাবে এবার বিশ্বাস করবে। তাই সে তখন ডিভোর্স পেপার সাইন করে তার পুরনো জীবনকে পেছনেই ফেলে দেয়। এরকম ভাবেই কয় মাস কেটে যায়। সিয়া একটা ছোটখাটো জুয়েলারি কোম্পানিতে জয়েন হয়েছিল এবং সে আজকে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে রেস্টুরেন্টে এসেছিল। ওয়েটার সিয়াকে চা দিয়ে যায়, তাই সে ওয়েটারকে জিজ্ঞেস করে, আমি তো চা অর্ডার করিনি। ওয়েটার তখন শ্যানকে দেখায় আর বলে, এ চা তার তরফ থেকে। জীবনের এ মোড়ে তার সাথে আবারও শ্যানের দেখা হয়ে যায়, কিন্তু সিয়া তো তার হৃদয়ের দরজা অনেক আগে বন্ধ করে ফেলেছিল। সিয়া ওয়েটারকে চা নিয়ে যেতে বলে। তার কিছুক্ষণ পর সিয়ার কাছে তার ক্লায়েন্টের ফোন আসে, তখন সে বুঝতে পারে তার ক্লায়েন্ট অন্য কেউ নয়, শ্যান। কিন্তু ভাগ্যের খেলা দেখো, সেই রেস্টুরেন্টে তার হাজব্যান্ড হান এবং তার ওয়াইফও চলে এসেছিল। তারা দুজনেই সিয়াকে তাদের সামনে দেখে অনেক বেশি হতবাক হয়ে যায়, কারণ সে কয় মাসে অনেক বেশি সুন্দরী হয়ে গিয়েছিল। সিয়া মিমিকে শুধুমাত্র এই কথাই বলে, তুমি একটু সাবধানে থেকো, যাতে কিছু বছর পর তুমি আবার দ্বিতীয় সিয়া না হয়ে যাও। আর সে চলেই যাবে। হান তার হাত ধরে আর জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? সিয়া তাকে বলে, তুমি এ কথা জিজ্ঞেস করছো, তুমি এত নির্লজ্জ, আমি আজকে জানতে পারলাম। সিয়া চলেই যাচ্ছিল, মিমি তার পা সামনে রেখে দেয়, এ কারণে সে পড়ে যায়। মিমি তো সিয়াকে বলতে শুরু করে, তুমি তো এই জায়গায় হানের পিছু করতে করতে চলে এসেছো তাই না? ভালো জামা কাপড় পরে সুন্দর কি হয়ে গিয়েছো, তুমি আবারও হানকে পটানোর চেষ্টা করছো? সিয়া উঠে তাকে এরকম জবাব দেয়, সে তো একেবারে হতমতো খেয়ে যায়। মিমি রেগে তাকে থাপ্পড় মারতেই যাবে, হান তাকে থামিয়ে দেয়। হান মিমিকে বলছিল, এটা পাবলিক প্লেস, এই জায়গায় সিন ক্রিয়েট করো না। মিমি হানকে বলতে শুরু করে, আমি সিন ক্রিয়েট করছি এ কথা বলো? সিয়াকে দেখার পর তোমার পুরনো ভালোবাসা আবারও জেগে গেছে? এমন বোরিং মেয়েকে ডেট করবেই বা কে? তখনই শ্যান সেই জায়গায় চলে আসে আর বলে, কে বলেছে কেউ তাকে ডেট করবে না? আর সে সিয়াকে কোলে করে নেয় আর বলে, আমার তো সিয়াকে একদমই বোরিং মনে হয় না, আর তোমাদের মধ্যে কোনো কম্প্যারিজন হয়ই না, কারণ সিয়ার লেভেল তোমার থেকে অনেক বেশি ওপরে। আর সে সিয়াকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু হান তো এই সব কিছু দেখে একদমই খুশি হয় না। আর সে তো ভাবছিল, এটা তো সেই লোক যাকে সে তার বিল্ডিং এর নিচে দেখেছিল। এটা কি কোনো কোইন্সিডেন্স নাকি অন্য কিছু? অন্যদিকে সিয়া শ্যানকে ধন্যবাদ জানায় এবং তাকে নিচে নামাতে বলছিল। শ্যান তাকে বলে, আমি শুধুমাত্র তোমাকে হেল্প করিনি, আমি তোমার বিগ একজন ক্লায়েন্ট, তাই কিছুক্ষণ কি তুমি আমার কথা শুনে থাকতে পারো না? সিয়া শ্যানকে জিজ্ঞেস করছিল, আসলে আপনি এত কিছু কেন করছেন? কিন্তু শ্যান তাকে বলে, আগে তুমি জবাব দাও, আমি তোমাকে সে রাতে একটা রিকোয়েস্ট করেছিলাম, তাহলে তুমি কেন আমাকে একটা মেসেজও করোনি? এত কিছু হওয়ার পরেও কেন তুমি আমাকে জানাওনি? সিয়া তাকে বলে, কেন জানাবো, আমি আপনাকে কতটুকুই বা জানি? শ্যান বলে, কিন্তু এখন তো জানতে পারো। গাড়িতে বসার পর সিয়া তাকে জিজ্ঞেস করে, আমাদের এরকমভাবে দেখা হওয়া কোনো কোইন্সিডেন্স না তাই না? আপনি আগে থেকেই জানতেন আমি এই কোম্পানিতে কাজ করছি? তার কথা শুনে শ্যান স্মাইল করে আর বলে, তালাক হওয়ার পর তুমি তো আরও বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেছো। সিয়া তাকে বলে, মিস্টার শ্যান, আপনি অনেক বেশি বড় লোক, আপনি যে কোনো মেয়ে পেয়ে যাবেন, তাহলে আমি কেন? তখন শ্যান তাকে বলে, কারণ আমি সেটাই করি যেটা আমার মন চায়। শ্যান তো সোজা তাকে তার বাড়িতে নিয়ে আসে। এটা দেখার পর তো সিয়া অনেক বেশি অবাক হয়। সিয়া তাকে বলে, এখানে কেন, আমরা অন্য কোথাও কথা বলতে পারি। শ্যান তাকে বলে, কিন্তু কন্ট্রাক্ট পেপারের কি? তুমি কি এই ডিল চাও নাকি চাও না? আর তুমি কেনই বা বারবার আমাকে মিস্টার শ্যান বলছো? তুমি আমাকে শ্যান বলে ডাকতে পারো। সিয়া তখন না চাইতেও তার বাড়ির মধ্যে যায়।
মেয়ের তো সিয়াকে দেখে হতবাক হয়ে যায় আর বলতে শুরু করে, স্যার আপনি প্রথমবার কোনো মেয়েকে আপনার বাড়িতে এনেছেন, এটা কি আপনার জিএফ? শ্যান তাকে কিছু বলে না, খাবার গরম করতে বলেছিল আর সে সিয়াকে খাবার খেয়ে তারপর যেতে বলছিল। কিন্তু সিয়া তাকে নিষেধ করে তাকে তার সব ডিজাইন দেখাতে শুরু করে। কিন্তু শ্যান তো মন ভরে তাকেই দেখছিল, কারণ ৮ বছর পর সে কতই বদলে গিয়েছিল। আগের সিয়া যে কিনা সব সময় হাসি খুশি থাকতো, কিন্তু এখন তাকে দেখলে মনে হয় তার চোখের পানি শুকিয়ে তার চেহারা এরকম হয়ে গেছে। তাই সে সিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? কিন্তু সিয়া তাকে বলে, মিস্টার শ্যান, অসহায় মেয়েদেরকে সহায়তা করা আপনার পেশা হতে পারে, কিন্তু আমি কোনো অসহায় মেয়ে না। আর না, আমার আপনার কোনো সহায়তার দরকার আছে। কথা বলে সে চলেই যাচ্ছিল, কিন্তু শ্যান তাকে থামিয়ে দেয়। তার মনে তার জন্য যত ভালোবাসা ছিল সে তাকে বোঝাতেই পারছিল না, কিন্তু তার মন চাচ্ছিল সে কোনো কিছু না বলার সত্ত্বেও যাতে সে তার ফিলিংসগুলো বুঝতে পারে। কিন্তু সিয়া তখন তাকে একটা থাপ্পড় মারে আর বলে, এটা হচ্ছে হ্যারাসমেন্ট। কিন্তু শ্যান তখন তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি তোমার কোম্পানির সাথে প্রজেক্ট সাইন করতে রাজি আছি, কিন্তু আমি চাই সে প্রজেক্ট তুমি সামলাও। সিয়া তাকে বলে, কেন? যাতে আবারও আপনি এরকম কোনো কিছু করতে পারেন। আর সে রেগে চলেই যাচ্ছিল। তখন সে সিয়াকে থামানোর চেষ্টা করে আর বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, বিশ্বাস করো আমি একদমই হানের মতো না। কিন্তু সিয়া তো বাইরে চলে গিয়েছিল। সিয়া বাইরে যাওয়ার পর তার বস তাকে মেসেজ করে ডিল সাইন করার জন্য মিস্টার শ্যান রাজি হয়ে গেছে। সিয়া যখন বাড়িতে যাবে তখনই হানের সাথে তার দেখা হয় আর সে হানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? হান তাকে বলে, তোমাকে এখন আগে থেকে অনেক বেশি ভালো লাগছে আর সুন্দরও। এই জায়গায় কিছু টাকা আছে, তুমি নিজের জন্য কিছু কিনে নিও। কিন্তু সিয়া তার টাকা নিচে ফেলে দেয় আর বলতে শুরু করে, যখন আমার টাকার প্রয়োজন ছিল তখন তুমি আমাকে এক কাপড়েই বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর আজ তুমি আমাকে টাকার লোভ দেখিয়ে কিনতে চাও। আসলে হান আফসোস করছিল মিমিকে বিয়ে করে, কারণ সে শিয়ার মতো তার ওয়াইফ প্লাস কাজের লোক নয়। কিন্তু মিমি তার বসের মেয়ে ছিল, তাই সে তাকে ডিভোর্সও দিতে পারছিল না। বর্তমানে সে সিয়াকে প্রস্তাব দিচ্ছিল তার সাথেই থাকতে, শুধুমাত্র দুনিয়ার সামনে না, সিক্রেট লাভার হিসেবে। সিয়া তাকে বলে, আমার বিশ্বাস হচ্ছে না তোমার মতো নিচু একজন মানুষকে আমি কখনো ভালোবেসেছিলাম, আর কখনোই আমাকে তোমার চেহারা দেখাবে না। হান তখন রেগে সে টাকাগুলো উঠিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে শ্যান তার বন্ধুকে বলছিল অ্যাপেক্স গ্রুপ, যেটা কিনা হানের শ্বশুরের কোম্পানি ছিল, সেটা টেক ওভার করার জন্য ডকুমেন্টস রেডি করতে। শ্যানকে তার বন্ধু বলছিল, কিন্তু 6 মাস আগেই তো এই আইডিয়া তুই ছেড়ে দিয়েছিলি, তাহলে এখন কেন? তাছাড়া আমি তো শুনেছি সে কোম্পানি এখন অনেক বেশি ঘাটতির মধ্যে চলছে। শ্যান তার ফ্রেন্ডকে বলে, কোনো মানুষকে সম্পূর্ণরূপে বরবাদ করার জন্য কি করা উচিত? তার বন্ধু তাকে বলে, অনেক সোজা, প্রথমে তাকে সব থেকে উঁচু সিঁড়িতে ওঠানো, তারপর সে সিঁড়িটা এরকমভাবে টান দেওয়া যাতে সিঁড়ি থেকে পড়ার পর সে আর কখনো উঠে দাঁড়াতে না পারে। শ্যান তার বন্ধুর এই কথা শোনার পর একটা প্ল্যান করে। তখনই শ্যানের কাছে শিয়ার মেসেজ আসে। তখন তার বন্ধু তার কাছ থেকে ফোন নিয়ে নেয় আর বলে, আমিও তো দেখি তুমি কার সাথে মেসেজ করছো। তার বন্ধু তো শিয়ার ছবি দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, এটা তো সে গর্ভবতী মেয়েটা যার সাথে আমাদের রাতে ক্লাবে দেখা হয়েছিল। শ্যান তাকে বলে, না, সেই আমার প্রথম ভালোবাসা। আর সে তার বন্ধুকে তার জীবনের সব কাহিনীগুলোই বলে। তার বন্ধু তাকে বলে, কিন্তু আগামী সপ্তাহে না তোর এঙ্গেজমেন্ট? আন্টি তো সবাইকে ইনভাইটও করে ফেলেছে। শ্যান তাকে বলে, কিন্তু এঙ্গেজমেন্টের জন্য আমি কখন হ্যাঁ বলেছি? তারপর সিয়া শ্যানের সাথে দেখা করার জন্য ক্লাবে চলে এসেছিল। শ্যান তো সিয়াকে বলছিল, আমাদের দেখা হয়েছে এখন পর্যন্ত 24 ঘন্টাও হয়নি, তুমি আবারও আমার সাথে দেখা করতে চলে এসেছো। কি ব্যাপার, তুমি আবার আমাকে মিস করোনি তো? সিয়া তাকে বলে, আমি শুধুমাত্র জানতে এসেছিলাম আমি কেন। শ্যান তাকে বলে, কিন্তু তুমি কেন হতে পারো না? তখন সিয়া তাকে বলে, কারণ আগেই আমার তালাক হয়ে গেছে, তাছাড়া আমার একবার অ্যাবর্শনও হয়েছে। আমার মতো মেয়ে আপনি অবশ্যই ডিজার্ভ করেন না। শ্যান তাকে বলে, তাহলে তুমি আমাকে বলো আমি কিরকম মেয়ে ডিজার্ভ করি। সিয়া তাকে বলে, এরকম মেয়ে যে কিনা তোমাদের স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ হয়, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো হবে এবং যে পিওর হবে, আর বিশেষ করে যার আগে কখনোই বিয়ে হয়নি। শ্যান তখন তাকে বলে, যখন আমরা কাউকে ভালোবাসি তখন কি আমরা এটা দেখি তার এবং আমাদের স্ট্যান্ডার্ড ম্যাচ খায় কিনা এবং তার আগে বিয়ে হয়েছে কিনা? এই সব কিছু দিয়ে কি আসলে কোনো কিছু যায় আসে? ভালোবাসা সত্যি হলে সেরকমভাবেই তাকে অ্যাকসেপ্ট করা উচিত, যেরকমভাবে সে আছে। তুমি যেরকম, আমি তোমাকে সেরকমভাবে ভালোবাসি। আর কে বলেছে তুমি পিওর না? আমার জন্য তুমিই পিওর। তুমি আমাকে বলো, তুমি কি আজও তোমার সে চিটার হাজবেন্ডকে ভালোবাসো? তাছাড়া তুমি যদি চাও তার কাছ থেকে প্রতিশোধ নিতে, আমি তোমাকে সাহায্য করতে পারি। সিয়ার মনে তো প্রতিশোধের আগুন সেদিন থেকে জ্বলছিল, যেদিন তারা দুজনে মিলে তার বাচ্চাটাকে মেরে ফেলেছিল। সিয়া তাকে কিছু বলতেই যাবে, তখনই তার কাছে হসপিটাল থেকে কল আসে।
আর সে জানতে পারে তার বাবা মারা গিয়েছে। সিয়ার তো বিশ্বাসই হচ্ছিল না সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। ডিভোর্সের পর সে তার বাবার কাছে যাওয়ার পর তার বাবা তাকে একটা প্রশ্নও করেনি, শুধু তাকে বলেছিল যতদিন আমি বেঁচে আছি তোমার কোনো কষ্ট হবে না, আমার বাড়ির দরজা সবসময় তোমার জন্য খোলা। সিয়া হসপিটালে গেলে ডাক্তার তাকে বলে তার সাথে দেখা করতে হান এসেছিল। সিয়ার বাবা এবং হানের মধ্যে কি কথা হয়েছে সে জানে না। হানের যাওয়ার পরপরই তার বাবা হার্ট অ্যাটাক করেছিল। সিয়ার বাবার সাথে সাথে সেই জায়গায় সিয়ার মায়ের লাশও ছিল। ডাক্তার বলে তার বাবা মারা যাওয়ার পর তার মা এটা সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। একদিনে সিয়া তার প্যারেন্টসকেও হারিয়ে ফেললো। সে কষ্ট সহ্য করতে পারছিল না, তার জীবনে এত কষ্ট ছিল, তার চোখ দিয়ে কান্নাও আসছিল না। সিয়া তো পাগলের মতো চিল্লাতে শুরু করে আর বলছিল আমার প্যারেন্টস তার কি করেছিল। আর সে শ্যানকে বলছিল জানো আমার মা বাবা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো, আর আমি তো এক নম্বরের বোকা এবং পাগল ছিলাম যে কিনা ভেবেছিলাম আমি আমার প্যারেন্টসের মতো সত্যিকারই ভালোবাসা খুঁজে পেয়েছি, তাই তো আমি হানকে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমার পুরো পরিবারই ধ্বংস করে দিল। সিয়া হাঁটতে হাঁটতে নিচে পড়ে যায়, তার হাত কেটে যায় কিন্তু তার কোনো কষ্ট অনুভব হচ্ছিল না। শ্যান তার কাছে চলে যায় আর বলে এখন থেকে সিয়া আমি তোমার পরিবার। তারপর তারা দুজনে একে অপরকে বিয়ে করে নেয়। সিয়া শ্যানকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে ভালোবাসেন। শ্যান তাকে বলে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি না। শ্যান সেই জায়গায় মিথ্যে কথা বলে কারণ সে ভালোবাসার মতো বোঝা তার উপর এখন দিতে চাচ্ছিল না। তাকে সেরকম কোনো কষ্টই দিতে চাচ্ছিল না যাতে এই বিয়ে তার কাছে বোঝা মনে হয়, কারণ সে এখন তার বন্ধু হয়ে তার পাশে থাকতে চায়। শ্যান শিয়ার কাছে রিকোয়েস্ট করে আর বলে এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, হানের কাছ থেকে প্রতিশোধ নিতে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি কি আমাকে বিশ্বাস করতে পারবে। সিয়া তাকে জবাবে হ্যাঁ বলে, কারণ সিয়ার জীবনে এখন সে ছাড়া কেই বা আছে যাকে সে বিশ্বাস করতে পারবে। সিয়া আগে কখনোই প্রতিশোধ নেওয়ার কথা ভাবেনি, কিন্তু এখন তার প্যারেন্টসের মৃত্যুর পর সে এখন ভেবেই নিয়েছে সে এখন হানের কাছ থেকে প্রতিশোধ নিবেই। তারপর শ্যান শিয়াকে নিয়ে চলে যায় তার মেকওভার করাতে। অনেকগুলো জামা ট্রায়াল দেওয়ার পর সে শিয়ার জন্য একটা জামা পছন্দ করে। শ্যানের তো এরকম মনে হচ্ছিল এই জামাটা তার জন্যই বানানো হয়েছে। তারপর সে শিয়াকে সাথে করে ক্লাব হাউসে নিয়ে যায়। শ্যানের সব বন্ধুরা তো বলতে শুরু করে এটা তো সে মেয়েটা না যে মেয়েটা গর্ভবতী ছিল। তাদের এই কথা শুনে তো শিয়ার কনফিডেন্ট লেভেল অনেক বেশি কমে যায় আর সে ভয়ে পড়েই যাবে। তখন শ্যান তাকে সামলায় আর বলে এখন তুমি আমার ওয়াইফ, তোমার এখন কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপর সিয়া গিয়ে বসে পড়ে আর শ্যান তার বন্ধুদের সাথে খেলতে শুরু করে। শ্যানের বন্ধু তো খেলার মধ্যে হেরেই যাচ্ছিল, তখন তারা জিয়াব তার কাছে যায় এবং তাকে একটা কিস করে। সে গুড লাক কিসের কারণে সে তো মোটিভেটেড হয়ে যায় এবং অনেক ভালো করে খেলতে শুরু করে। শ্যানের ফ্রেন্ড তখন তাকে টিজ করতে শুরু করে আর বলে এবার তো তুমি আমার কাছ থেকে হেরে যাবে, তোমার যদি জেতার ইচ্ছে থাকে তাহলে কেন তোমার জিএফকে গুড লাক কিস দিতে বলছো না। তখন তো শ্যান সিয়াকে বলে তুমি কি আমার জন্য পানির গ্লাসটা একটু এনে দিবে, আমার গলা শুকিয়ে গেছে। তখন সিয়া তাকে পানির গ্লাস দেওয়ার জন্য তার কাছে যায়, কিন্তু সে তো হঠাৎ করে তাকে কিস করে ফেলে। সিয়া তো অবাক হয়ে শ্যানকেই দেখতে শুরু করে, কারণ তার মনের মধ্যে যে অনুভূতি হয়েছিল হানের সাথে থাকার সময় কখনো সে পায়নি। শ্যান তো তার শেষ খেলা তার সাথে মিলেই খেলতে শুরু করে আর সে তার ফ্রেন্ডকে গেমের মধ্যে হারিয়েও দেয়। তার সব ফ্রেন্ডেরা তখন জানতে চায় এই মেয়েটা কি, সে কি কোনো ফেমাস স্টারের মেয়ে নাকি কোনো ফেমাস বিজনেসম্যানের মেয়ে। শ্যান তাকে বলে সে আমার ওয়াইফ, শুধুমাত্র এটাই যথেষ্ট। কথা বলে সে শিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সে ভুলে গাড়ির চাবি ক্লাবের মধ্যেই ভুলে রেখে এসেছিল। সিয়া তো শ্যানকে বলছিল তুমি সব সময় আমার সাইড নিয়ে কথা বলো, এ কারণে ধন্যবাদ। শ্যান তাকে বলে তুমি আবার আমাকে ভালোবেসে ফেললে না তো। সিয়া তাকে বলে আর তুমি অনেক বেশি ফ্ল্যাটিং করো, একেবারে বখাটে ছেলেদের মতো। শ্যান তাকে বলে কোন বখাটে ছেলে আবার তোমার এত বেশি কেয়ার করবে। সিয়া তার কথা শুনে স্মাইল করতে শুরু করে। শ্যান তো হ্যাপি হয়ে যায় আর বলে আমি সব সময় তোমার চেহারায় এরকম স্মাইলই দেখতে চেয়েছিলাম, আমাকে তুমি ওয়াদা করো আগে গিয়ে আমরা একসাথে থাকি বা না থাকি, আমি তোমার জীবনের অংশ থাকি বা না থাকি, তুমি তোমার চেহারার হাসি কখনোই হারাতে দিবে না। তারপরের দিন শ্যানের বন্ধু যে কিনা তার ম্যানেজার ছিল সে অ্যালেক্স গ্রুপ টেক ওভার করতে গিয়েছিল। তাছাড়া সে হানের জন্য একটা ভালো অফার নিয়ে গিয়েছিল। শ্যানের বন্ধু গিয়ে হানকে বলে আমার বস তোমাকে অনেক বেশি পছন্দ করেছে, তাই সে অন্যদের মতো তোমাকে কোম্পানি থেকে বের করতে চান না। তার একটা জুয়েলারি কোম্পানি আছে, সে তোমাকে সে কোম্পানির ম্যানেজার বানাতে চান। হান পেপারের মধ্যে দেখতে পায় এটা তো সেই কোম্পানি যেখানে শিয়া কাজ করে, তাই সে তখন কোনো প্রশ্ন না করে সে কোম্পানিতে জয়েন দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলে। তারপরের দিন তো হানকে সবাই ওয়েলকাম জানাচ্ছিল কারণ সে এখন নতুন ম্যানেজার। হান সে কোম্পানিতে আসার পরপরই সিয়াকে তার কেবিনের মধ্যে ডাকে আর সে সিয়াকে জিজ্ঞেস করে তুমি আমার সে অফারের ব্যাপারে কি ভেবেছো, এখন তো আমি তোমার বস হয়ে গেছি, তুমিও জানো তোমার কি করলে ভালো হবে। কিন্তু সিয়া তাকে যত বেশি দেখছিল তার রক্ত অত বেশি গরম হয়ে যাচ্ছিল।
সিয়া হানকে জিজ্ঞেস করে, তুমি এরকম কি বলেছিলে আমার বাবাকে? আমার বাবা? সিয়া আগে কিছু বলার সাহস পাচ্ছিল না। হান বলে, তোমার বাবা তো আগে থেকে অসুস্থ ছিল, সে আজকে বা কালকে তো মারাই যেত। আর তোমার মায়ের ব্যাপারে যদি বলতে চাই, তোমার মায়ের আত্মহত্যার খবর পেয়ে আমার অনেক বেশি খারাপ লেগেছে। সিয়া তার কথা শুনে রেগে যায় এবং তার উপরে পানি ছুঁড়ে মারে। হান তো রেগে যায় আর বলে যেও না, আমি তোমার বস, আমি তোমাকে চাইলেই চাকরি থেকে বের করতে পারবো। তখনই সেই জায়গায় শ্যানের বন্ধু চলে আসে আর বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম কখনই এ ভুল করতাম না। হান তখন তার কাছে চলে যায় আর বলে, আপনার কথার মানে কি? শ্যানের বন্ধু সিয়াকে বের হয়ে যেতে বলে। সিয়ার যাওয়ার পরপরই সে হানকে বলছিল, বসের নজর সব থেকে বেশি তোমাদের দুজনের ওপরেই আছে। তুমি হয়তো জানো না, মিস সিয়া এই কোম্পানির অনেক ভালো একজন ডিজাইনার। আর বস আসলে দেখতে চায় তোমার আন্ডারে যারা যারা কাজ করে তুমি তাদেরকে কিভাবে ট্রিট করো। তুমি যদি তোমার স্টাফদের মাধ্যমে কোম্পানিকে অনেক বেশি এগিয়ে নিতে পারো, তাহলেই তুমি ম্যানেজার থেকে ডাইরেক্টর হতে পারবে। আর এটা তুমি মিস সিয়ার মতো ট্যালেন্টেড ডিজাইনার ছাড়া কখনোই করতে পারবে না। আর আগে এখন সব তোমার ইচ্ছা। হান তার কথার মানে বুঝতে পারে। তারপর সিয়া বাড়িতে গেলে শ্যান তাকে বলে, আমি তোমার রুম রেডি করে ফেলেছি, আজ থেকে তুমি এখানেই থাকবে। সিয়া তাকে নিষেধ করছিল, কিন্তু শ্যান তাকে বলে, কিন্তু কেন না, তুমি তো আমার ওয়াইফ। তাছাড়া আগে গিয়ে হান তোমার ক্ষতিও করতে পারে। সিয়া তখন শ্যানকে জিজ্ঞেস করে, তুমি কি হানের অফারের ব্যাপারে জানতে? শ্যান তাকে বলে, হ্যাঁ আমি জানতাম, আমিও একজন পুরুষ, তাই তার মাথার মধ্যে কি চলছে আমি খুব ভালোভাবেই জানি। সিয়া তাকে বলে, আমি কিছু বুঝলাম না। শ্যান তখন তাকে বলে, পুরুষ কোনো নারীকে ছেড়ে দিক না কেন, সে তার ওপর তার অধিকারী মনে করে। আর তারা যখন সে নারীকে অন্য কোনো পুরুষের সাথে দেখে, তখন তাকে পাওয়ার জিদ আরও বেশি বেড়ে যায়। তারপর সে সিয়াকে তার রুমের মধ্যে নিয়ে যায়, যে রুম সে তার জন্য প্রিপেয়ার করেছিল। সেই রুমটা অনেক বেশি লাক্সারিয়াস এবং বড় ছিল। সিয়া তাকে জিজ্ঞেস করে, আপনি কেন আমার জন্য এত কিছু করছেন? সিয়ার আসার আগে সে তো অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, তাই সে মাতাল হয়ে যায়। সে সিয়ার কাছে ক্ষমা চায় আর বলে, আমার তো তোমার জন্য এই সব কিছু অনেক আগেই করে ফেলা উচিত ছিল, আমি অনেক বেশি দুঃখিত, আমার তো অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। আর সে তখন সিয়াকে কিস করতে শুরু করে। সিয়া তাকে আর কোনো কিছুই জিজ্ঞেস করতে পারে না, কারণ শ্যান তার জ্ঞানে থাকা সত্ত্বেও তার জ্ঞানে ছিল না। আর তাদের মধ্যে কথার আর কোনো প্রয়োজন ছিল না, তারা দুজনে অনেক বেশি কাছাকাছি চলে আসে। তারপরের দিন সকালে সিন দেখানো হয়। সিয়া সকালে উঠে দেখতে পায় শ্যান তো এখনো তাকেই দেখছিল। আর সে সিয়াকে জিজ্ঞেস করে, খুব ভালো হয়েছে? সিয়া চুপ থাকে আর জিজ্ঞেস করে, আগে কি প্ল্যান আছে হানকে নিয়ে? শ্যান তাকে বলে, তুমি চিন্তা করো না, সে তোমার জন্য আর কোনো বিপদ আনতে পারবে না। সেই তোমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছিল তাই না, এখন সেই সবকিছু তোমাকে ফিরিয়ে দিবে। তাকে বাধ্য হয়েই তোমাকে সবকিছু ফিরিয়ে দিতে হবে। শ্যান তার কাছে গেলে সিয়া তাকে জড়িয়ে ধরে আর বলে, আপনি আমার এত বেশি কেয়ার করেন, ভয় লাগে আমি আবার কোনো স্বপ্ন দেখছি না তো? শ্যান তাকে বলে, যদি স্বপ্ন মনে হয় তাহলে আমি প্রমিস করছি এই স্বপ্ন আমি কখনোই ভাঙতে দিব না। তারপর আমরা জানতে পারি আসলে শ্যান কিভাবে হানকে চিনে। শ্যান তার স্কুলে থাকা দিনগুলো মনে করেছিল। তার সাথে তার একজন টিচারের সম্পর্ক অনেক বেশি ভালো ছিল। সে টিচার তাকে অনেক বেশি মোটিভেট করত। সে টিচার তাকে একেবারে ছেলের মতো স্নেহ করত। শ্যানও তার টিচারকে একেবারে মায়ের মতো দেখত। কিন্তু লাইব্রেরিতে যখন তারা একসাথে কথা বলছিল, তখনই পেছন থেকে হান তাদের ছবি তুলে ফেলে। কিন্তু সে ছবিতে এরকম মনে হচ্ছিল তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে। সেই ছবিটা ছড়িয়ে যাওয়ার পর সে ম্যাডামকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তার কিছুদিন পর শ্যানও সেই স্কুল ছেড়ে দেয়। তারপরে সিনে হান সিয়ার কাছে আসে আর বলে, তোমার আজকে আমার সাথে ডিনার পার্টিতে যেতে হবে। সিয়া তো যেতে চাচ্ছিল না, তখন হান তাকে বলে, আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে হবে, তুমি নিষেধ করতে পারবে না। তারপর তাকে জোর করে নিয়ে যায়। আর সে ডিনারে যাওয়ার পর সে ক্লায়েন্টদেরকে বলে সে আজকে ড্রিঙ্ক করতে পারবে না, তার জায়গায় সিয়া ড্রিঙ্ক করবে। কিন্তু সে খুব ভালোভাবেই জানতো সিয়া ড্রিঙ্ক করে না। কিন্তু সে ক্লায়েন্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই না চাইতেও তাকে ড্রিঙ্ক করতে হয়। সিয়া মেসেজ করে শ্যানকে বলতেই যাচ্ছিল, কিন্তু শ্যান তার কাছ থেকে তার ফোন নিয়ে নেয় এবং বন্ধ করে ফেলে। আর সে সিয়াকে বলে, ডিউটির সময় তুমি পার্সোনাল মেসেজ করতে পারবে না, তাই যতক্ষণ পর্যন্ত ডিনার শেষ না হয় তোমার ফোন আমার কাছেই থাকবে। তারপর রাত তো অনেক হয়ে গিয়েছিল আর সে সিয়াকে অনেক কল লাগানোর চেষ্টা করে, কিন্তু শ্যান তাকে ফোনে পায় না। তাই শ্যান তখন অফিসে কল করে। অফিসে কল করার পর সে জানতে পারে হান তাকে গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে দেখা করাতে নিয়ে গিয়েছে। তাই সে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে সে রওনা হয়। অন্যদিকে সিয়া তো অনেক বেশি মাতাল হয়ে গিয়েছিল, তাই তখন সুযোগ নিয়ে হান তাকে একটা হোটেল রুমের মধ্যে নিয়ে আসে। আর সে মিমিকে কল করে বলে আজকে সে বাড়িতে আসতে পারবে না, আজকে অফিসে অনেক বেশি কাজ আছে। তারপর সে শিয়ার সাথে খারাপ কিছু করতেই যাবে, ততক্ষণে শ্যান সেই জায়গায় চলে এসেছিল। আর সে এসে হানকে মারতে শুরু করে।
হান তাকে সেখানে দেখে অনেক বেশি শকড হয়। হান তো সিকিউরিটি গার্ডদেরকে বলছিল শ্যানকে বের করতে, কিন্তু সে জানতো না এই হোটেল তো আসলে শ্যানেরই ছিল। গার্ডেরা উল্টো হানকে সেখান থেকে নিয়ে যায় এবং তাকে অনেক ভালো শিক্ষা দেয়। সকালে সিয়ার ঘুম ভাঙলে সে দেখতে পায় সে তো এখন শ্যানের বাড়িতে আছে এবং ঠিকঠাক আছে। সিয়া তো শ্যানকে জিজ্ঞেস করতে চাচ্ছিল কালকে কি হয়েছিল, কিন্তু তার আগে শ্যান তাকে বলে তোমার কিছু বলার দরকার নেই, আর হানের কথা যদি জানতে চাও তার জবাব সে পেয়ে গেছে। সিয়া জিজ্ঞেস করে তুমি তার সাথে কি করেছো। শ্যান তাকে বলে অফিসে গিয়ে তুমি নিজেই দেখে নিও। সিয়া বিছানা থেকে উঠলে শ্যান তাকে জড়িয়ে ধরে এবং কালকে রাতের জন্য সরি বলে, কারণ তার আসতে একটু দেরি হয়েছিল। আর সে সিয়াকে প্রমিস করে আর কখনো কাউকে সে তার ছায়াও ধরতে দিবে না। তারপর তার অফিসে যাওয়ার পর শ্যান তার লোকদেরকে কল করে আর বলে 24 ঘন্টা তারা যাতে সিয়ার ওপর নজর রাখে, যাতে কেউ তার ক্ষতি করতে না পারে। সিয়াকে হানের কেবিনে যেতে বলা হয়েছিল, তাই সে যখন কেবিনে যায় সে হানের খারাপ অবস্থা দেখতে পায়। হানকে এত খারাপ অবস্থায় দেখে সিয়া তো হাসতে শুরু করে। তাকে হাসতে দেখে হান তো রেগে যায় আর বলে সে লোকটা কে ছিল, যে লোকটা বারবার তোমাকে বাঁচানোর জন্য চলে আসে। সিয়া তাকে বলে তোমার অন্য কারোর ব্যাপারে চিন্তা না করে নিজের সম্পর্ক নিয়ে চিন্তা করা উচিত, কারণ তুমি মনে হচ্ছে এই জায়গায় সবাইকে মিথ্যা কথা বলেছ, তুমি সিঙ্গেল। আমি যদি এখন সবার সামনে বলে দেই তুমি আগে থেকেই বিবাহিত, আর তুমি কালকে রাতেই বা কি করেছিলে। হান ভয় পেয়ে যায় আর বলে তুমি কি চাও। সিয়া তাকে বলে বেশি কিছু না, এখন থেকে কোম্পানির সব বড় ডিল তুমি আমাকে এনে দিবে। হান তখন তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে শ্যান তার ফ্রেন্ডকে সাথে নিয়ে সিয়ার আগের বাড়িতে আসে, যেখানে সে আগে তার প্যারেন্টসের সাথে থাকতো। আর সে তার ফ্রেন্ডকে বলছিল আমি এ বাড়ি কিনতে চাই, কারণ হতে পারে যখন সিয়ার কষ্টগুলো আস্তে আস্তে মুছে যাবে সেখানে আসতে চাইবে। শ্যানের ফ্রেন্ড তাকে বলে তোমার মা আমাকে কল করেছিল আর সে জানতে চেয়েছিল তুমি কেন এঙ্গেজমেন্ট পার্টিতে যাওনি। তোমার কি ভয় লাগছে না শিয়ার ব্যাপারে তোমার মা জেনে যাবে। শ্যান তাকে বলে জানলে জানুক, সে কোনো ডার্টি সিক্রেট না যেটা আমি লুকিয়ে রাখবো। অন্যদিকে সিয়া যখন অফিস থেকে বের হয় হান তার পিছু করছিল, কিন্তু তখনই শ্যান তাকে কল করে এবং তাকে আগে অ্যালার্ট করে দেয়। আর সে সিয়াকে বলে সামনে বডিগার্ড গাড়ি নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি চিন্তা করো না। তারপর সিয়া গাড়িতে করে চলে যায়। হান তো কোনো কিছুই করতে পারে না। সিয়া বাড়িতে পৌঁছালে দেখতে পায় শ্যান তো আগেই তার জন্য বাইরে অপেক্ষা করছিল, আর সে আসার পরই তো সে তাকে জড়িয়ে ধরে। সিয়া তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। শ্যান বলে কিছু না, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। তখনই পেছন থেকে শ্যানের মা বলছিল এই মেয়েটা কে শ্যান, তুমি কি এই মেয়েটার কারণেই তোমার এঙ্গেজমেন্ট পার্টিতে আসোনি। সিয়া তার কথা শুনে অনেক শখে চলে যায় আর সে শ্যানকে জিজ্ঞেস করে তোমার এঙ্গেজমেন্ট ছিল। শ্যান তার মাকে বলে আমি কিভাবে কারোর সাথে এঙ্গেজমেন্ট করতে পারি, কারণ আমি তো আগে থেকেই বিবাহিত। শ্যানের মা তো অবাক হয়ে যায় আর বলে বিয়ে কার সাথে। শ্যান তখন তার মাকে শিয়ার সাথে পরিচয় করায় আর বলে সেই আমার ওয়াইফ, আর শিয়ার যে আগে ডিভোর্স হয়েছে এবং মিসক্যারেজ হয়েছে এটাও সে তাকে বলে দেয়। আর সে তার মাকে স্পষ্ট বলে দেয় আমি জানি আপনার জন্য সে আমার আইডিয়াল ওয়াইফ না, কিন্তু সে আমার জন্য এই পৃথিবীর সব থেকে ভালো ওয়াইফ এবং আমি তার সাথে অনেক বেশি হ্যাপি। সিয়া তখন শ্যানের মার মন জয় করার জন্য তাকে একটা নেকলেস দেয়, যেটা কিনা সে নিজেই ডিজাইন করেছিল, আর সে এটা শ্যানের মাকে দেওয়ার জন্যই রেডি করেছিল। কিন্তু শ্যানের মা সেটা নিতে রাজি হচ্ছিল না, আর সে বলে আমি এই বিয়ে কখনোই মানব না। শিয়া সে নেকলেসটা ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু সেই জায়গায় শ্যান তাকে থামিয়ে দেয়। আর সে তার মাকে বলে ঠিক আছে মা, আমি আপনাকে জোর করব না। শ্যানের মা তো রেগে যায় আর সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর সিয়া শ্যানকে বলে আপনার মা তো ঠিকই বলছিল আমি আপনার যোগ্য না, কিন্তু শ্যান তাকে বলে আমার তোমাকে অনেক বেশি পছন্দ, আমি এই হৃদয়ের কি করব। আর যাই হোক তুমি আমাকে হাজবেন্ড বলে কবে ডাকবে, এখনো তুমি আমাকে মিস্টার শ্যান বলেই ডাকো। সিয়া তাকে কোনো জবাব দেয় না, সেখান থেকে চলে যায়। রাতে সিয়া এই সব কিছু নিয়েই ভাবছিল। রাতে শ্যান তার রুমের মধ্যে আসে এবং তাকে জড়িয়ে ধরে। সিয়া তাকে বলে আপনি এত রাতে আমার রুমে কি করছেন। শ্যান তাকে বলে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আমাদের কি আলাদা থাকা উচিত না। তো সিয়া তো কোনো কিছুই বলছিল না। তখন শ্যান তার কাছে ক্ষমা চায় আর বলে তুমি মনে হচ্ছে মায়ের কথা শুনে অনেক বেশি কষ্ট পেয়েছ, কিন্তু এ ঘর বাড়ি এ রুম সবকিছু তোমার, আমিও তোমার। এখন চলো আমি দেখি তোমাকে খুশি করার ক্ষমতা আমার আছে কিনা। এ কথা বলে সে সিয়াকে নিয়ে চলে যায়। অন্যদিকে হান বাড়িতে গেলে মিমি তার আঘাতের ব্যাপারে জিজ্ঞেস না করে তাকে জিজ্ঞেস করে কালকে রাতে তুমি কোথায় ছিলে, আর বাড়িতে আসেনি বলে অনেক বেশি চিল্লাচিল্লি করছিল। হান তো রেগে মিমির গলায় চেপে ধরে। মিমি তো বলতে শুরু করে তুমি আমার সাথে এরকম করতে পারো না। হান তাকে বলে কিন্তু কেন, তুমি তো বলেছিলে বাচ্চা যে কেউ জন্ম দিতে পারে, আমাদের বিয়ের তো প্রায় 1 বছর হয়েই যাবে, তুমি তো আমাকে একটা বাচ্চাও দিতে পারলে না। মিমি সেই জায়গায় তার সাথে তর্ক করার চেষ্টা করে, কিন্তু সে রেগে তাকে থাপ্পড় বসিয়ে দেয়। হান তো মিমিকে বলতে শুরু করে তোমাকে বিয়ে করা আমার সব থেকে বড় ভুল ছিল, তুমি আমার জীবন থেকে চলে কেন যাচ্ছ না।
অন্যদিকে পরিশ্রম করতে করতে সিয়া অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং সে ডিজাইনের দুনিয়ায় অনেক ভালো একটা নাম কামাচ্ছিল, যেটা সে শুধুমাত্র স্বপ্নেই দেখেছিল। কিন্তু তার স্বপ্ন এখন সত্যি হয়ে গেছে। এরকম ভাবে একদিন হানের সাথে দেখা করার জন্য মিমি অফিসে চলে আসে, কিন্তু তার দেখা শিয়ার সাথে হয়। হান বাইরে ছিল, তাই মিমির তার সাথে দেখা হয় না। মিমি যখন জানতে পারে শিয়া এবং হান একসাথে কাজ করে, সে তো অনেক বেশি রেগে যায়। মিমি তো ভয় পাচ্ছিল, কারণ 2 মাস ধরে হান বাড়িতেই ফিরেনি। হান আবার তাকে চিট করছে না তো। সিয়াকে এখানে দেখার পর তার ভয় তো আরো বেশি বেড়ে যায়। সিয়া মিমিকে বলে, যে লোকটা নিজের বাচ্চাকেই ছাড়েনি, তোমার কি মনে হয় সে তোমাকে ভালোবাসবে? আর বলে দেই, সে যদি দুনিয়ার শেষ মানুষও হয় তারপরেও আমি তার কাছে যাব না। কিন্তু হান যদি জানতে পারে তুমি তার অফিসে এসেছো, সে কিন্তু খুশি হবে না। কেননা আমরা লবিতে গিয়ে মিস্টার হানের ওয়াইফের সাথে সবার পরিচয় করাই। তারা সবাইও তো জানুক মিস্টার হান আসলে সিঙ্গেল না, বিবাহিত। তখন তো মিমি রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হান তো শ্যানের বন্ধুকে কল করে জিজ্ঞেস করছিল সে কবে তাকে বড় বসের সাথে দেখা করাবে, আর সে কি বসের সাথে তার প্রমোশনের ব্যাপারে কথা বলেছে। তখন তার বন্ধু তাকে বলেছিল সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই দেখা হবে। কিন্তু সে তো জানতো না তার বস তো আসলে শ্যান ছিল। অন্যদিকে শ্যানের বন্ধু তাকে সব প্রমাণ দিচ্ছিল আর বলছিল অ্যালেক্স গ্রুপের দেউলিয়া হওয়ার পেছনে হানের হাত ছিল। শ্যান তার বন্ধুকে বলছিল সব প্রমাণগুলো ভালোভাবে গুছিয়ে রাখতে, কারণ খুব শীঘ্রই সবকিছুর দরকার পড়বে। শ্যানের ফ্রেন্ড তাকে বলে, বাই দা ওয়ে, ভাবি এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছে, তোমার কি মনে হচ্ছে না তুমি ভাবিকে একটু বেশি জ্বালাতন করছো? শ্যান বলে, সে আমার ওয়াইফ, সে কতক্ষণ পর্যন্ত ঘুমায়, কতক্ষণ আমি তাকে জ্বালাতন করি, এগুলো দিয়ে তোর কি যায় আসে? তুই কি এখন যাবি এখান থেকে, নাকি তোর সব জিনিসপত্র নিয়ে এখানেই চলে আসবি? শ্যানকে তার বন্ধু বলতে শুরু করে, আগে তো ভেবেছিলাম তুই একদমই সিরিয়াস না, কিন্তু এখন তোকে বখাটেদের মতো স্মাইল করতে দেখে মজাই লাগছে। তখনই সিয়া সে জেগে চলে আসে, তাই সেও তখন তার বন্ধুকে চলে যেতে বলে। তার ফ্রেন্ডের যাওয়ার পর শ্যান সিয়াকে কাজ থেকে ছুটি নিতে বলছিল, কারণ সে তাকে কোথাও ঘুরতে নিতে চাচ্ছিল। সিয়া শ্যানকে বলে সে হানের ইন্টারভিউর জন্য কয়জন লোককে হায়ার করেছে এবং কি কি প্রশ্ন করতে হবে এটাও সে সাবমিট করে দিয়েছে। শ্যান তো বলতে শুরু করে, বা আমার ওয়াইফ তো দিন দিন অনেক বেশি চালাক হয়ে যাচ্ছে। সিয়া বলে, কেন হব না, আমাকে কেউ এত ভালো ট্রেনিং যে দিচ্ছে। শ্যান তখন স্মাইল করে আর বলে, যাই হোক, তোমার মুখ থেকে হাজবেন্ড শোনার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমি জানি না। তারপর শ্যান তাকে একটা ফার্ম হাউসে আনে। সিয়া তাকে জিজ্ঞেস করে, এটা কার ফার্ম হাউস, কেউ কি এখানে আসতে চলেছে? শ্যান তাকে বলে, ধৈর্য ধরো, খুব শীঘ্রই তুমি জানতে পেরে যাবে। শ্যান সিগারেট খাচ্ছিল, তখনই সিয়া তার কাছ থেকে সিগারেট নিয়ে নেয়। আর সিয়া তাকে বলে, তোমার এখন সিগারেট ছেড়ে দেওয়া উচিত। শ্যান খুশি হয় আর বলে, এ অর্ডার কি আমাকে আমার ওয়াইফ দিচ্ছে? তোমার আবার আমার জন্য চিন্তা হচ্ছে না তো? সিয়া লজ্জা পায় আর বলে, তোমার যা ভাবার তুমি ভাবতে পারো, কিন্তু স্মোকিং তোমার জন্য ভালো না। শ্যান তাকে বলতে শুরু করে, তুমি কি আগেও আমাকে অর্ডার দিতে পারো? তারা যখন মিষ্টি মিষ্টি কথা বলছিল, তখনই সেই জায়গায় মিস্টার লিও চলে আসে। মিস্টার লিও আসলে ওয়ার্ল্ডের সব থেকে ভালো জুয়েলারি ওনার ছিল। শ্যান তাকে সিয়ার সব ডিজাইন দেখানোর জন্যই এখানে ডেকেছিল। সিয়ার ডিজাইনগুলো যখন মিস্টার লিও দেখে, তার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তারপর সিয়া যখন বাড়িতে যায়, তার মাথার মধ্যে সে কথাটাই ঘুরপাক খাচ্ছিল, যে কথাটা একবার তাকে শ্যান বলেছিল, হাজব্যান্ড সে হয় যে কিনা তার ওয়াইফের শক্তি হয়, তার সফলতার কারণ হয়, নাকি তার অসহায়ত্বের। তখনই শ্যান তার কাছে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো? সিয়া তখন আস্তে করে তাকে বলে, ধন্যবাদ। শ্যান বলে, চুল শুকিয়ে দেওয়ার জন্য তুমি আমাকে ধন্যবাদ বলছো? সিয়া বলে, না, আজকে মিস্টার লিওর সাথে দেখা করানোর জন্য। শ্যান তখন সিয়াকে বলে, কখনো কখনো সত্য ভালোবাসার মানুষেরাও ছেড়ে চলে যায়, তখন আমাদের কাছে শুধু থাকে আমাদের দক্ষতা এবং আমরা নিজে, যেটা আমাদের কাছ থেকে কেউই ছিনিয়ে নিতে পারে না। সিয়া তাকে বলে, তাহলে কি আপনিও আমাকে ছেড়ে চলে যাবেন? শ্যান তাকে বলে, সারা জীবন একসাথে থাকার ওয়াদা তো সবাই করে, কিন্তু আমি তোমাকে সেরকম কোনো ওয়াদা করব না, কারণ আমি ভবিষ্যতে না বর্তমানে বিশ্বাসী। আর আমি বর্তমানে তোমাকে এত বেশি যোগ্য বানাতে চাই যাতে ভবিষ্যতে তোমার কারো কোনো প্রয়োজন না পড়ে, আমারও না। কিন্তু সিয়ার জীবনে শ্যান তো এখন কোনো প্রয়োজন ছিল না, তার অভ্যাস হয়ে গিয়েছিল। সিয়াও এখন তার পুরনো সব কষ্টগুলো ভুলে তাকে ভালোবাসতে শুরু করেছিল। অন্যদিকে রিপোর্টাররা হানের ইন্টারভিউ নিচ্ছিল এবং তার ফিউচার প্ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করছিল, এবং সে কবেই বা বিয়ে করবে। ইন্টারভিউ শেষ হলে সে তো সিয়াকে ধন্যবাদ জানায় সবকিছু অ্যারেঞ্জ করার জন্য। হান তো সিয়াকে বলে, আজকে আমাদের অ্যানিভার্সারির দিন, তুমি কি খুশিতে আমার সাথে ডিনারে যাবে? সিয়া তাকে বলে, তুমি কি আবারও মার খেতে চাও? তোমার মার খেয়ে মন ভরেনি? হান তো বলতে শুরু করে, দিন যাচ্ছে আর তুমি তো সে লোকটার মতো হয়ে যাচ্ছ। আমার সামনে তার যোগ্যতাই বা কি, সে শুধুমাত্র একটা হোটেলের ওনার।
এখনো সময় আছে, তুমি যদি আমার কাছে ফিরে আসতে চাও তাহলে আমি মিমিকে তালাক দিতে রাজি আছি। সিয়া তাকে বলে, কিন্তু তোমাকে দেখার পর আমার যে ভমিটিং ফিল হয়, আমি এটার কি করব? অন্যদিকে শ্যানকে তার বন্ধু জিজ্ঞেস করছিল, তুমি তো এখন অনেক বেশি ধনী হয়ে গেছো, তুমি কি সে টিচারের ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলে? শ্যান তাকে বলে, খোঁজ নেওয়ার জন্য আমি তার গ্রামে গিয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পর আমি জানতে পারি তাকে যখন সেই স্কুল থেকে বের করা হয়েছিল তখন তার প্যারেন্টস জোর করে তাকে বিয়ে দিয়ে দিয়েছিল। যে লোকটা আসলে মদখোর ছিল। তারপর সে টিচারের হাজবেন্ড তাকেই মেরে ফেলেছিল এবং এখন তার হাজবেন্ড জেলে আছে। অন্যদিকে হান শিয়াকে নিয়ে মিস্টার লিওর পার্টিতে এসেছিল, কারণ সে তাকে সবার সামনে অপমানিত করতে চাচ্ছিল। হান তো সিয়াকে বলতে শুরু করে, তুমি কি একটু ফেমাস হয়ে গেছো, তোমার পাখাই গজিয়ে গেছে। মিস্টার লু এত ফেমাস একজন ব্যক্তি, কারো একটু ছোট ভুল হলে সে তাকে অনেক কথা শুনিয়ে দিত। সে ডিজাইনে কোনো ভুল ত্রুটি একেবারেই পছন্দ করতো না। তোমার তো কখনো এরকম সৌভাগ্য হবেই না। অন্যদিকে আমরা সে পার্টিতে শ্যান এবং তার ফ্রেন্ডকেও দেখি। তারা দুজনে তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ আজকে হানের অবস্থা দেখার মতো হবে। শ্যানকে তার ফ্রেন্ড সিগারেট দিলে সে বলে, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। তার ফ্রেন্ড তার কথায় বিশ্বাসই করতে চাচ্ছিল না, তখন শ্যান তাকে বলে তার ওয়াইফ নিষেধ করেছে। অন্যদিকে মিস্টার লিও তখন স্টেজে আসে, কারণ সে এখন বলবে সে কোন কোম্পানির সাথে কোলাবরেশন করবে এবং কন্ট্রাক্ট সাইন করবেন। সে সবার সামনে তার ডিজাইনগুলো দেখাচ্ছিল। হান কোনো কিছু না জানার সত্ত্বেও সে শিয়াকে বলতে শুরু করে, এগুলোকে ডিজাইন বলে। তোমার এখনো মিস্টার লিওর মতো লোকের সাথে কাজ করার যোগ্যতা হয়নি, তাহলে তুমি এত অহংকার কিভাবে করো? কিন্তু তখনই মিস্টার লিও সিয়ার নাম নেয় এবং সিয়ার কোম্পানির সাথে যে কোলাবরেশন করবে এটাও বলে। এ কথা শোনার পর তো হান অনেক বেশি শকড হয়ে যায়, আর সে ভাবতে শুরু করে সে মিস্টার লিওর সাথে কিভাবে দেখা করলো। কারণ তার সাথে দেখা করতে হলে 1-2 বছর আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, তাহলে সে কিভাবে তার সাথে দেখা করলো? সে তো দূর থেকে তার ওয়াইফকে এত বেশি লাইমলাইটে দেখে অনেক বেশি হ্যাপি হয়। তাকে দেখে মনে হচ্ছিল শিয়ার না তার স্বপ্ন পূরণ হচ্ছে। তারপর সিয়া এবং শ্যান যখন বাড়িতে ছিল তারা তো অনেক বেশি হাসছিল, কারণ সেই জায়গায় হানের মুখ দেখার মতো ছিল। শ্যান তো সেই জায়গায় শিয়াকে বলতে শুরু করে, আমার ওয়াইফ তো এখন এত বেশি ধনী হয়ে গেছে, ভবিষ্যতে যদি আমি গরিবও হয়ে যাই আমার ওয়াইফ আমাকে বসেই খাওয়াতে পারবে। তারা দুজনে একে অপরকে দেখে স্মাইল করছিল। শ্যান তাকে বলে, তোমার শ্যাম্পুর সুগন্ধ এখনো আগের মতোই সুন্দর। সিয়ার তখন মনে পড়ে যখন এই মেসেজটা সে তাকে প্রথমবার করেছিল। সিয়ার তো এরকম মনে হচ্ছিল কত যুগ পার হয়ে গেছে, আর আস্তে আস্তে সিয়ার সব আঘাতগুলো মুছে যাচ্ছিল। তারপর সে তার প্যারেন্টসের সাথে দেখা করতে তার প্যারেন্টসের কবরে যায়। আগের বার সিয়া এত বেশি কষ্টে ছিল, তখন শ্যানই তাকে সামলেছে এবং সবকিছু করেছিল। কিন্তু এবার সে সাহস করে তার প্যারেন্টসের কাছে আসে এবং বলে, আমি এখন অনেক খুশি আছি। বলতে গেলে শ্যান এখন তাকে সামলে নিয়েছিল, আর সে এখন তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু সিয়ার বান্ধবী অনেক বেশি ভয় পাচ্ছিল, একবার যেরকম তার বান্ধবী ধোঁকা খেয়েছে আবার যাতে এরকম না হয়। অন্যদিকে হান তার জিনিসপত্রের সাথে সেই ছবিটা পায় যেটার মধ্যে শ্যান এবং তার টিচার ছিল। তাকে দেখার পর হানের তো মনে পড়ে এই ছেলেকে সে শিয়ার সাথে দেখেছিল। তাই সে শিয়াকে ডাকে এবং সে ছবিটা দেখায় আর বলে, এ ছেলেকে চেনা চেনা লাগছে না, এটা তোমার বিএফ না? হান তো সিয়াকে সবকিছু বলে আর বলে, দুনিয়াতে কেউ কোনো স্বার্থ ছাড়া সাহায্য করে না। শ্যান তোমাকে ভালোবাসে না, তোমার মাধ্যমে সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাচ্ছে। শিয়ার কাছে তাকে বলার মতো কোনো কিছু ছিল না, কারণ সে ভেঙে পড়েছিল। সিয়া একবার ভাবে সে শ্যানকে জিজ্ঞেস করবে, কিন্তু তার মনে পড়ে শ্যান তাকে বলেছিল, তুমি আমাকে বিশ্বাস করো। সিয়া সে বিশ্বাসের খাতিরে তাকে কোনো কিছু জিজ্ঞেস করে না। অন্যদিকে মিমি অনেক বেশি রেগেছিল, কারণ সে জানতে পেরেছে শিয়া অনেক বড় একটা ডিল পেয়েছিল। তার মনে হিংসা এবং হানকে হারানোর ভয় কাজ করছিল, তাই সে প্ল্যান করে শিয়াকে কিডন্যাপ করিয়ে নিয়েছিল। মিমি এই কারণে রেখেছিল, সে হানকে পাওয়ার জন্য কত কিছু করেছে, কিন্তু বারবার কেন সিয়া তাদের জীবনে আবারও আসছে। তাছাড়া হান এখন তাকে সে নজরেই দেখে যে নজরে সে আগে সিয়াকে দেখত, পায়ের জুতার থেকেও কম। মিমি এত বেশি রেগেছিল, সে আগে কি করেছে না করেছে সবকিছুই ফাঁস করে দেয়। কিন্তু সে ভাবতে পারেনি শিয়া সবকিছু রেকর্ডিং করছিল। তখনই মিমির প্যারেন্টস চলে আসে আর বলে, আমাদের কেউ কল করেছিল আর বলল তোমাকে কিডন্যাপ করেছে। কিন্তু তারা তো জানে না তাদের মেয়ে অন্য কাউকে মারার চেষ্টা করছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিয়াকে যখন কিডন্যাপাররা ধরার জন্য এসেছিল, তখন শ্যানের গার্ডেরা তাদেরকে ধরে ফেলেছিল এবং তারা পরে জানতে পারে সবকিছু মিমি করিয়েছে। সিয়া তখন তার সব প্ল্যান শ্যানকে বলে এবং সে ইচ্ছে করেই কিডন্যাপ হয়েছিল, কারণ মিমির সব অপকর্ম ফাঁস করার এটাই ঠিক উপায় ছিল। মিমি তো ক্ষমা চাইতে শুরু করে আর বলে, আমি পুলিশ স্টেশনে যেতে চাই না। তাই সিয়া তাকে একটা সুযোগ দেয় আর সেখান থেকে চলে যায়। গাড়িতে শ্যান তো শিয়ার প্রশংসা করছিল আর বলছিল, তুমি তো আমাকেও পেছনে ফেলে দিয়েছ। শ্যান তো শিয়ার হাত ধরে, শিয়া কিছুই বলছিল না, কারণ তার মনে এখন অনেক প্রশ্ন ছিল আর সে ভয় পাচ্ছিল এটা ভেবে শ্যান আবার তাকে ইউজ করছে না তো।
অন্যদিকে মিমি সেদিনের সব রেকর্ডিং বের করে নিয়েছিল, যেদিন শ্যান এবং হান মিলে সিয়ার বাচ্চাটাকে মেরে ফেলেছিল। অন্যদিকে অফিসে গেলে সিয়ার তো অনেক বেশি বমি হচ্ছিল। তার কলিগ তাকে জিজ্ঞেস করে, তুমি কি গর্ভবতী? তারপর সে চেক করার পর সে জানতে পারে সে 1 মাসের গর্ভবতী। সে যখন হসপিটালে ছিল তখন শ্যানের মায়ের সাথে তার দেখা হয়। তার মা এখন আগের মতো কোল্ড ছিল না, তার সাথে ভালোভাবেই কথা বলে, কারণ সে জানতে পারে সে মিস্টার লিওর সাথে কাজ করেছিল। তাছাড়া সে যখন জানতে পারে সে গর্ভবতী, সে তো আরো বেশি হ্যাপি হয়ে যায়। দাদি হওয়ার খবর পেয়ে সে এত বেশি খুশি হয়ে যায়, সে শ্যানকে কল করে। অন্যদিকে শ্যান তো শিয়ার জন্যই অপেক্ষা করছিল, আর সে অনেক বেশি হ্যাপি ছিল। আর শিয়া আসা মাত্রই সে তাকে জড়িয়ে ধরে। মেয়ের তাকে বলে, আজকে সে আপনার জন্য সব খাবার বানিয়েছে, আপনার যেসব খাবার সব থেকে বেশি পছন্দ সেগুলো। শিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি খাবারও বানাতে পারো? শ্যান তাকে বলে, হ্যাঁ, কিন্তু পরের বার হসপিটালে একা যেও না, আমি এই মুমেন্ট মিস করতে চাই না। তারপর রাতে সে তার ফ্রেন্ডকে কল করে আর বলে খেলা শেষ করার সময় চলে এসেছে। তারপরের দিন অনেক বড় একটা পার্টির আয়োজন করা হয়েছিল। হান তো ভাবছিল আজকে অ্যানাউন্সমেন্ট করা হবে সেই কোম্পানির ডাইরেক্টর। হানকে স্টেজে ডাকা হয়। হান ডাইরেক্টর হওয়ার খুশিতে কিছু বলতেই যাবে, তখনই রিপোর্টাররা সেই জায়গায় চলে আসে, কারণ মিমি সব রেকর্ডিং ফাঁস করে দিয়েছিল। রিপোর্টাররা এসে হানকে জিজ্ঞেস করতে শুরু করে, এটা আপনার দ্বিতীয় বিয়ে, আপনি আপনার আগের ওয়াইফের বাচ্চা মেরে ফেলেছিলেন, জোর করে আপনি তার অ্যাবর্শন করে দিয়েছিলেন। হান তো সেই জায়গায় কিছুই বলতে পারছিল না, আর ভাবছিল তাকে বস নিশ্চয়ই বাঁচাবে। তখনই সে হলে আমাদের হিরো চলে আসে আমাদের হিরোইনকে নিয়ে। হানের তখন আর বোঝার বাকি ছিল না এই সব কিছু আসলে প্ল্যান ছিল, তাকে শেষ করার জন্যই এসব প্ল্যানিং করা হয়েছিল। হান তো পালাতেও পারছিল না, কারণ সে পালিয়ে যাবে কোথায়। সিয়া তাকে বলে, তুমি তোমার কর্মফল পাচ্ছ। তখন হান তাকে বলতে শুরু করে, তুমিও খেলার একটা দাও, তাছাড়া আর কিছুই না। খেলা শেষ হয়ে গেলে তোমার কাজও শেষ হয়ে যাবে, আর তুমিও আমার মতো একাই থেকে যাবে। হানকে তো পুলিশ সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর শ্যান তার এবং শিয়ার আইডেন্টিটি সবার সামনে জানিয়ে দেয়। তারপর তারা যখন বাড়িতে ছিল তখন শ্যান তাকে জিজ্ঞেস করে, তুমি কি খুশি? সিয়া তাকে হ্যাঁ বলে। তখন শ্যান তাকে বলে, তোমাকে একটু ডিস্ট্রাক্টেড মনে হচ্ছে, আসলে ব্যাপার কি? তখন সে রেস্টের বাহানা করে চলে যায়। সে ঘুমানোর চেষ্টা করলেও ঘুমাতে পারে না। মধ্যরাতে সে শ্যানের স্টাডি রুমে চলে যায় এবং ড্রয়ারে সেই ছবিটাই পায়, আর সেখানে একটা হারমোনিকাও ছিল। শিয়া এটা জেনে অবাক হয়, শ্যান হারমোনিকাও বাজাতে পারে। তারপর সে যখন ছবিটা দেখে, ছবির পেছনে লেখা ছিল, আমি তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই হান। সিয়া তখনই সেই জায়গায় একটা সিদ্ধান্ত নেয়, কারণ সে একবার তার বাচ্চাকে হারিয়েছে, সে আর তার বাচ্চাকে হারাতে চায় না। তার মনে এখন অনেক বেশি ভয় বাসা বেঁধেছিল, কারণ সিয়া এখন ভাবছে সে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে অ্যাপ্রোচ করেছে। তারপরের দিন সকালে শিয়া তার জন্য নিজের হাতে খাবার বানায়। শ্যান খুশি হয়, প্রথমবার সে তার জন্য খাবার বানাচ্ছে এবং তাকে প্রথমবার হাজবেন্ড বলেছে। তার মুখে হাজবেন্ড শুনে সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর শ্যান তো একটা নতুন জীবনে শুরু করার স্বপ্নও দেখে ফেলেছিল। শ্যান তো খাবার খেয়ে প্রশংসা করছিল আর বলছিল আসলে এই খাবারটা একেবারে মধুর মতো মিষ্টি আর সুস্বাদু। সিয়া তাকে বলে, শ্যান এটা অমলেট, এটা কিভাবে মিষ্টি হবে? শ্যান তাকে বলে, আমার ওয়াইফের ভালোবাসা লুকিয়ে আছে, মিষ্টি তো হবেই, কারণ ভালোবাসা তো মিষ্টিই হয়। তারপর রাতে যখন শ্যান কাজ করে বাড়িতে ফিরে, বাড়িতে আসার পর সে মেয়ের থেকে জানতে পারে সিয়া কোনো বিজনেস ট্রিপে গেছে। শ্যান জানতো সিয়ার কোনো বিজনেস ট্রিপ নেই, তাই সে তাড়াতাড়ি করে তার রুমের মধ্যে যায়, আর রুমের মধ্যে গিয়ে দেখতে পায় সে তার প্রয়োজনের কিছু জিনিস ছাড়া আর কোনো কিছুই নেয়নি। তারপর সে যখন স্টাডি রুমে যায়, সে ছবিটা সে উল্টো অবস্থায় দেখতে পায়, আর সে বুঝতে পারে সিয়া তাকে ভুল বুঝেছে, তাই সে তাকে খোঁজার জন্য তার বাড়িতে চলে যায়। কিন্তু সিয়া সে বাড়িতে আসার সত্ত্বেও সেখান থেকে চলে গিয়েছিল, আর সিয়া সেই জায়গায় শ্যানের জন্য তার ক্লিপ রেখে গিয়েছিল। আসলে সিয়া তাকে বোঝাতে চেয়েছিল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আমার বাচ্চাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না। যদি সৃষ্টিকর্তা চায় আমাদের আবারও দেখা হবে। শ্যানের তার ফ্রেন্ডের সাথে বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর সে বলছিল, আমি বোকা ছিলাম, আমি কিভাবে ভাবলাম তার জীবনে সে এত কষ্ট পেয়েছে, সে এত তাড়াতাড়ি আমাকে বিশ্বাস করতে পারবে। কিন্তু শ্যান ভেবে নেয় সে 8 বছর ধরে তার জন্য অপেক্ষা করেছে, সে আরও কিছু বছর হলেও তার জন্য অপেক্ষা করবে। এরকমভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে যায়। সিয়া তার ছেলেকে নিয়ে ফিরে এসেছিল সেই বাড়িতে, যে বাড়িতে সে তার প্যারেন্টসের সাথে থাকতো। তখনই সে দূরে একটা অ্যাপার্টমেন্ট থেকে হারমোনিকার আওয়াজ পায়। সে হারমোনিকার এরকম সুর শুনতে পেয়েছিল যে সুরটা সে স্কুল টাইমে অনেকবারই শুনেছিল। একদিন সে তার মাকে জিজ্ঞেস করেছিল, মা, এই হারমোনিকার সুর কে বাজায়? তার মা তাকে বলে, উপরের অ্যাপার্টমেন্টে একটা ছেলে থাকতে এসেছে, তার কাছে ভাড়া দেওয়ারও টাকা নেই, কিন্তু সে বলে একদিন সে তোমার হাত আমাদের কাছে চাইবে। বর্তমানে সিয়া সে অ্যাপার্টমেন্টের দিকে তাকায়, আর সে দেখতে পায় শ্যানকে।
সেন হারমোনিকার সে সুরটা বাজাচ্ছিল, আর সে 1 বছর ধরে এখানে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। সেন তাকে দেখে নিচে আসে, শিয়া তাকে বলে, এর মানে সেই ছেলেটা তুমি ছিলে। তারা দুজনে একে অপরকে দেখে স্মাইল করছিল। এই জায়গায় আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।